দর্শক, জুলাই সনদ ও গণভোট নিয়ে এখন মুখোমুখি অবস্থানে রাজনৈতিক দলগুলো। কেউ নির্বাচনের আগে গণভোট চাইছেন, তো কেউ নির্বাচনের দিন। ঐকমত্য কমিশনের মাসের পর মাস বৈঠকের পরেও সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়েও রয়েছে মতবিরোধ। সব মিলিয়ে দেশের রাজনীতিতে যে একরকম অচলাবস্থার শঙ্কা তৈরি হয়েছে, তা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতিটা আমরা কিছুটা বিশ্লেষণ করতে চাই। স্বাগত জানাচ্ছি মুক্তমঞ্চে আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক ইস্পাহানী মির্জাপুরচা, এবং আজকে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন শিক্ষক, সংবিধান বিশেষজ্ঞ এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ডক্টর স্বাধীন মালিক। ডক্টর স্বাধীন মালিক, আপনাকে স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আমাদের আমন্ত্রণে সারা দিয়ে স্টুডিওতে আসলেন। কেমন আছেন স্যার? এখন আছি, ভালোই আছি স্যার। এর আগে 4-5 মাস আগে আমার এই অনুষ্ঠানে আপনার সাথে কথা হচ্ছিল, তখন আপনাকে বলেছিলাম যে আপনার লেখালেখিটা আমি মিস করি। রিসেন্টলি দেখলাম সালাউদ্দিন সাহেবকে নিয়ে লেখলেন, তো লেখালেখি কি কন্টিনিউ করবেন নাকি, ইচ্ছা আছে নাকি? আর মানে যদিও রাজনৈতিক লেখাটা স্মৃতিচারণা ছিল না, ধরেন লেখালেখি করছি তো 2 দশকেরও বেশি সময়, তো মাঝখানে বোধহয় একটু বিশ্রাম দরকার। তো আমি গত 5 আগস্টের পরে যেটা বেছে নিলেন। হ্যাঁ, কারণ তখন মানে ঘটনাচক্রে আর পরিস্থিতি সব ঘোলাটে ছিল, আর ওই জন্য আর ভাবলাম যে বিশ্রাম নিব করছিলাম। তো ভাবলাম যে ঠিক আছে, এখন একটা বিরাট পরিবর্তন হয়েছে, কিছুদিন দেখি পরিবর্তনটা কোন দিকে যায়। আমাদেরও তো বুঝার তো একটা সময় লাগে। তো এখন কি স্যার লেখা কন্টিনিউ করবেন নাকি? সামনে তো একটা ক্রুশাল টাইম আসছে, ইলেকশন আসছে। হ্যাঁ, এখন লিখবো। আচ্ছা আচ্ছা স্যার, এই যে অন্তর্বর্তী সরকারটি রয়েছে, সেখানে যারা দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা রয়েছেন তাদের অনেকেই আপনার বন্ধু, সহকর্মী বলা যায়। তো তারা মানে এই সরকার একটা ঐকমত্য কমিশন করলো, সে ঐকমত্য কমিশন মাসের পর মাস বৈঠক করলো। বৈঠক করে দেখলাম যে স্যার রেজাল্টটা আর শেষ পর্যন্ত আসছে না, এবং সব মিলে জুলাই সনদ এবং গণভোট প্রশ্নে রাজনৈতিক দলগুলোর অবস্থানের কারণে মনে হচ্ছে যে একটা হযবরল অবস্থা তৈরি হয়ে গেছে। তো অন্তর্বর্তী সরকারের এই অলমোস্ট 1.5 বছরের মতন সময়টাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? মার্কিং করতে বললে 10-এ কত দিবেন? 10-এ 3-4। আচ্ছা, মানে 5 মার্ক পাবে না? ওই 4 যদি 5 মার্ক হয় তাহলে মানে 33-এ 5 মার্ক ধরলে। আচ্ছা, এইটা হলো যে আমি ওইভাবে বলছি ওই অর্থে যে এটা হয়তো কিছুটা আমাদেরও প্রত্যাশা ছিল ব্যাপক। ওই প্রত্যাশার জায়গা থেকে আমরা ভেবেছিলাম যে 10-এ 10ই পাবে, কিন্তু এটাও হয়তো আমাদের একটা মানে ভুল ধারণা ছিল। ওরা কোনো সরকারই তো 10-এ 10 পায় না, কিন্তু এই গণঅভ্যুত্থানের চেতনা থেকে আর একটা বিরাট একটা স্বৈরাচারী সরকার সরে গেছে, নতুন যারা দায়িত্ব নিয়েছেন, প্রত্যাশা বেশি ছিল বলেই আজ আমার মনে হয় যে ওই দিকেও আমাদের একটা অতিরঞ্জন ছিল। এখন বুঝতে পারছি এখন 15 মাস যাওয়ার পরে যে আমাদের প্রত্যাশাটা বোধহয় অবাস্তব ছিল। সেই প্রত্যাশার আলোকে এখন মূল্যায়ন করতে গেলে বলছে প্রত্যাশার তো বিশেষ কিছু তো পূরণ হয় নাই। ওই জন্য এখন আই সাপোজ, আর আমি সবসময় কড়া মাস্টার হিসাবে আমার একটা বদনাম ছিল। তো ওই আলোকে হ্যাঁ, এখন 3-4-এর বেশি দিতে রাজি না। স্যার, কোথায় বিচ্যুতিটা ঘটলো? এখন পিছনে ফিরে তাকে, তখন হয়তো মনে হয়েছিল সঠিক, এখন পিছনে ফিরে তাকে মনে হচ্ছে যে কতগুলি ভুল জায়গা থেকে বা ভুল ধারণা থেকে তারা অগ্রসর হয়েছেন। যেমন এই যে ঐকমত্য কমিশনের যে ধারণাটা, যে সব কিছু করে গত ফেব্রুয়ারিতে শুরু হয়েছে, ফেব্রুয়ারি থেকে এখন তো নভেম্বর, এখনও তো মানে চলছে, এক অর্থে ওই আলোচনাটা চলছে। তো ঐকমত্য কমিশনের ধারণা ছিল যে মানে বড় বড় কতগুলি প্রশ্নে দেশের সব রাজনৈতিক দল একমত হবে। এইটা এখন মনে হচ্ছে যে সম্পূর্ণ ভুল ধারণা ছিল। বড় বড় প্রশ্ন যদি সব রাজনৈতিক দল একমত হয়ে যায়, তাহলে তো আর এই রাজনৈতিক দলগুলি থাকার প্রশ্নটাই তো, এই রাজনৈতিক দলগুলি হ্যাঁ কেন আছে সেই প্রশ্নটাই তো উঠে চলে আসবে। এখন মানে কমিউনিস্ট পার্টির সাথে যদি জামাতে ইসলামী আন্দোলনের সাথে যদি বাসদ সব ব্যাপারে একমত হয়ে যায়, বা এদের সাথে এনসিপি বা বিএনপি বা অন্য আরও তো দল মানে গণতন্ত্র মোর্চা আছে, সব রাজনৈতিক দল আছে, কারণ প্রতিটা বিষয়ে, প্রায় প্রতিটা বিষয়ে তাদের ভিন্ন আদর্শ আছে, তাদের মানে কোনটা তারা আগে করবে কোনটা পরে করবে সেই ব্যাপার আছে, কোনটাতে জোর বেশি দিবে কোনটাতে জোর কম দিবে, কি পন্থায় আগাবে, কতগুলি ব্যাপারে তো কারো দ্বিমত নাই। যেমন আমরা চাই একটা গণতান্ত্রিক দেশ, আমরা চাই বাক স্বাধীনতা, আমরা চাই বিচার বিভাগ স্বাধীনভাবে ন্যায় বিচার করুক, মানুষের মর্যাদা সাম্য চাই, বৈষম্য চাই না। এইগুলির ব্যাপারে তো কোনো রাজনৈতিক দলের মধ্যে কোনো পার্থক্য নাই।
কিন্তু এইগুলির মধ্যেও কোনটা আগে হবে কোনটা পরে হবে, আর এইগুলি বাস্তবায়নের মানে পন্থার সবাই যে একমত হবে এটা তো হতেই পারে না। বুঝেছি, তো মানে ওই প্রক্রিয়াটা জন্যই নিয়ে প্রশ্ন থাকছে। মানে ভুল ধারণা থেকে ধরে নেওয়া হয়েছে, তাহলে তো অনেকটা আমি এখন ঠাট্টা করে বলি তাহলে আর চতুর্থ সংশোধনীতে যে একদলীয় শাসন ব্যবস্থা ওইটাও তো একই ধারণার উপরে ভিত্তি করে যে সব দল মানে বিলুপ্ত করা হয়ে গেল 1975 সালে, বলা হলো এটা একটা দলই থাকবে, সব পত্রিকা 4টা পত্রিকা বাদ দিয়ে সব পত্রিকা বাদ মানে বন্ধ করে দেওয়া হলো, মানে ঠিক ওইটা বাকশাল গঠনের সময়টাতে। হ্যাঁ, কিন্তু ঠিক একই রকম না, কিন্তু মানে কিছুটা তো একই রকম হচ্ছে যে সব বড় বড় বিষয়ে আপনি যদি চান যে 40টা দল একমত হয়ে যাক তাহলে তো 40টা দলের ভিন্ন ভিন্ন অস্তিত্বের প্রয়োজন নাই, ফলে এই আলোচনাটা আসলেই মানে ফলপ্রসূ হয় নাই। ডক্টর ইউনূস সরকার প্রধান হিসেবে কেমন করছেন, আপনার মূল্যায়ন কি? আবার ওই জায়গাটাই তার মতো লোকের কাছে আমাদের সবারই প্রত্যাশাটা অনেক বেশি ছিল, হয়তো এটা প্রত্যাশাটা অবাস্তব ছিল, কিন্তু ধরেন ওনাকে যখন প্রধান উপদেষ্টা করা হলো আমার মনে হয় না দেশে একটা মানুষও অখুশি হয়েছিল, মানে কট্টর আওয়ামী লীগারদের কথা বাদ দিয়ে বা সাধারণ মানুষ বা যারা আওয়ামী লীগের এই ক্ষমতার বলয়ের বাইরের লোকজন এটা সবাই মেনেছে দেশের যোগ্যতম লোকটাকে করা হয়েছিল। এই জন্য ওইখানে আমাদের প্রত্যাশাও বেশি ছিল, আবার ওই প্রত্যাশার নিরিখে কিছু জিনিস হতাশ করেছে। আমি যদি খোলামেলাভাবেই বলি যে কিছু কিছু ব্যাপারে মানে সঠিক হোক বেঠিক হোক মনে হয়েছে অনেক কিছু পদক্ষেপ সাথে তার স্বার্থ সরাসরি জড়িত ছিল, যেমন গণবিশ্ববিদ্যালয় গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের অনুমতি দেওয়া, গ্রামীণ ব্যাংকের সরকারের অংশ কমিয়ে দেওয়া, আরও অনেক কিছুই মানে অনেক কিছু যেটা মানে মনে হয় যে তার ব্যক্তিগত স্বার্থে হয়েছে। এটা তো এগুলি উনি সবসময় পেতেন। হ্যাঁ, গত সরকারের বৈরিতার কারণে তাকে অন্যায়ভাবে দেওয়া হয়নি এ ব্যাপারে তো কোনো প্রশ্ন নাই, কিন্তু উনি সরকারের পদ থেকে চলে গেলে গ্রামীণ বিশ্ববিদ্যালয়ের জন্য যদি মানে আবেদন করতেন 3 দিনে আবেদন তো মানে গ্রহণ করা হতো। তো এই কাজগুলি আমার কাছে খুব দৃষ্টিকটু লেগেছে এবং এটা নিয়ে আমার মনে হয় যে সংবাদ মাধ্যমে তো যথেষ্ট সমালোচনা হয়েছে, ফলে তার কাছ থেকে আমরা একটা যে নৈতিক ভিত্তি আশা করেছিলাম যে একটা উনি মানে দেশের সব সমস্যার সমাধান করতে পারবেন না, সম্ভব না, সব সংস্কার করতে পারবেন না সেটাও সম্ভব না, কিন্তু দেশ পরিচালনায় কিছু নীতি নৈতিকতার যে একটা দৃঢ় ভিত্তি আছে সেইটা অন্তত দাঁড় করিয়ে যেতে পারত, একটা এক্সাম্পল সেট করতে পারত। ওই জায়গাটাই একটু হতাশ হয়েছে। আচ্ছা স্যার, এখন সরকার বলছে যে গণভোট নিয়ে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্যে না আসে, মানে একটা তো সময় দিয়েছে 7 দিন, তাহলে সরকার নিজেই সিদ্ধান্ত নেবে। তো সরকার কিভাবে সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে, মানে আইনি ভিত্তি কি বলে? এখন সরকার কি মানে গণভোট বললেই হবে না, গণভোট করতে হলে আদেশ জারির কথা বলছে যে আদেশ জারি প্রধান উপদেষ্টা করবেন। প্রধান উপদেষ্টাও কি করতে পারবেন নাকি এই ক্ষেত্রে আদেশ জারি? সেটারও আইনি ভিত্তি আছে? হ্যাঁ, সেটারও তো আইনি ভিত্তি নাই। মানে এখন তো যে সংবিধান ছিল, হ্যাঁ সংবিধান অনেক কিছু মানা হচ্ছে না, কিন্তু ওই সংবিধান তো বহাল আছে। অবশ্যই আমরা তো সুপ্রিম কোর্টে মামলা করছি ওই সংবিধানেরই ভিত্তিতে, এবং ওই সংবিধানের আলোকে আপিল বিভাগে আবার অনেক কিছু যে পুনর্মূল্যায়ন করছে, রিভিউ করছে, এগুলো তো সংবিধানে বলা আছে বলেই করছে। বা এখন যে আমরা সংসদ নির্বাচনের কথা বলছি এগুলো তো অর্থাৎ সংবিধান তো স্থগিত বা বাতিল হয়ে যায় নাই। এক্স্যাক্টলি। তো ওই সংবিধানের আলোকে মানে যে কোনো আইন জারি করতে পারে সংসদ, অথবা যখন সংসদ থাকে না তখন অধ্যাদেশ জারি করতে পারে রাষ্ট্রপতি। আর এটা তো আর নির্বাহী আদেশ জারি বা ধরুন একজন কর্মকর্তাকে বদলি করা হলো, প্রমোশন দেওয়া হলো, একটা প্রকল্প গ্রহণ করা হলো, এগুলি হলো নির্বাহী কাজ। বা মানে হাসপাতাল বানানো হলো, এগুলি করবে নির্বাহী বিভাগ, কিন্তু নির্বাহী বিভাগ মানে প্রধান উপদেষ্টার এই আইনের সমতুল্য আদেশ জারির কোনো ক্ষমতা নাই। অতএব এইগুলিও যারা বলছেন আমি জানি না কোন ধর, এখন একটা কথা হতে পারে যে জুলাইয়ের গণ অভ্যুত্থানে আগের সবকিছু আমরা ধুয়ে মুছে ফেলেছি, সংবিধান যদি বাতিল করা হতো, যেটা সামরিক সরকার, হ্যাঁ তাহলে কোনো আপত্তি ছিল না, কিন্তু একদিকে বলছেন সংবিধান রাখবেন। হ্যাঁ, সংবিধানের সাথে একটু এদিক সেদিক 19-20 হতে পারে, কিন্তু সংবিধান রেখে একেবারে 12-14 তো করতে পারেন না। অতএব এইটাও যারা বলছে আমার মনে হয় যে আইনের কতগুলি মূল জিনিস আছে, ওই মূল জিনিসগুলি নড়িয়ে দিলে একটা আইনি ব্যবস্থা কিন্তু আগামী 20-25 বছরের জন্য, বিচার ব্যবস্থা আইনি ব্যবস্থা 20-25 বছরের জন্য অস্থিতিশীল হয়ে যাবে।
এটার কিন্তু ফলাফল আমরা সবাই, এটার কারোর জন্যই ফলাফল ভালো হবে না। স্যার, এখন জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে অন্তর্বর্তী সরকার 2টা সুপারিশ করেছিল এবং বলছে যে 270 দিনের মধ্যে সংস্কার কাজ শেষ করতে হবে, না হলে অটোই তা সংবিধানে যুক্ত হয়ে যাবে। এবং আমি আপনার একটা ইন্টারভিউ দেখছিলাম যেখানে আপনি বলছেন যে এমনটা হলে এর চেয়ে বেশি গোজামিল সংবিধান আর হয়তো হবে না। মানে আশঙ্কার জায়গাটা কোথায় তৈরি হচ্ছে? কেন যে 48টা সুপারিশের মধ্যে ওটা এত লম্বা যে আমরা কেউই ঠিক মতো, হয়তো 2বার চোখ বুলিয়েছে কিন্তু এখনো তো মুখস্থ করা হয়নি। তো ওইখানে সংবিধান সম্পর্কে অনেকগুলি বিধান আছে যেগুলি বর্তমান সংবিধানের সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক। মানে আমাদের সংবিধানে আছে আমাদের এক কক্ষ বিশিষ্ট সংসদ, সেখানে দ্বিকক্ষ বিশিষ্ট। এখন এটা জাস্ট একটা উদাহরণ। এটা তো হচ্ছে কি বলা হচ্ছে এটা সংবিধানের তফসিল হবে। তো সংবিধানের তফসিলও কিন্তু সংবিধানের অংশ। তো সংবিধানের এক জায়গায় লেখা আছে এক কক্ষ, আরেক জায়গায় লেখা আছে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। তো এইগুলি তো এইভাবে গোজামিল তো হতে পারে না। একটা সংবিধানে পরস্পর বিরোধী, হ্যাঁ কিছু সময় হয় হয়তো, মানে ব্যতিক্রমী অনেক সময় দেখা যায় যে ঘাটাঘাটি করতে গেলে সংবিধানে একটা অনুচ্ছেদের সাথে আরেকটা অনুচ্ছেদ হয়তো কিছুটা এদিক সেদিক হতে পারে, কিন্তু সম্পূর্ণ বিপরীতধর্মী অনেকগুলি জিনিস সংবিধানে দিয়ে তারপরে যে বলা হচ্ছে যে রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানোর কথা, তারপরে প্রধানমন্ত্রীর মেয়াদ। আমাদের মূল সংবিধানে প্রধানমন্ত্রীর মেয়াদ সম্পর্কে কিছু বলা নেই, কিন্তু আপনি ওখানে গিয়ে বলছেন যে প্রধানমন্ত্রীর মেয়াদ দুই মেয়াদের বেশি হতে পারবে না। তো একটা আইনে তো পরস্পর বিরোধী এতগুলি কথা থাকতে পারে না। ওই জন্যই হয়তো আমার গোজামিলের কথাটা ওখান থেকেই এসছে। স্যার, তাহলে এখন এই জুলাই সনদের আইনি ভিত্তিটা কিভাবে দেওয়া যেতে পারে বলে মনে করেন? এটা কিভাবে সংবিধানে সংযুক্ত করতে পারে? এটা কি মানে নির্বাচিত সংসদ এসে করবে? হ্যাঁ, নির্বাচিত সংসদ এসেই তো করবে, কারণ এই ঐকমত্য কমিশনকে তো আর সংবিধান রচনার দায়িত্ব আমরা দেই নাই। আর দায়িত্ব দিলেও যেটা বললাম যে এই সংবিধান রেখে তার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক আরেকটা সাংবিধানিক বিধান মানে 48টা যোগ করা হয়েছে, এটা তো সম্ভব না। অতএব এইটা সংসদকেই করতে হবে। হ্যাঁ, এখন এত দীর্ঘদিন আলোচনা হয়েছে, সব রাজনৈতিক দল আলোচনা করেছে, তো একটা ধারণা করা যেতে পারে যে আগামী সংসদ এর অনেকগুলি হয়তো বহাল রাখবে, হয়তো মানে যেখানে সাংঘর্ষিক হবে বর্তমানেরটা বাদ দিয়ে নতুন সংবিধান সংশোধন করে ওই নতুন কিছু জায়গায় যোগ করবে। তো কয়টা কি যোগ করবে এটা তো সংসদের ব্যাপার। আর তারপরে হয়তো এগুলি গুরুত্বপূর্ণ ব্যাপার হলে সংসদে তো তখন একটা গণভোট আইন পাশ করে, যেটা অন্যান্য সব দেশে যেটা নর্মাল প্র্যাকটিস, যে আমরা এই পরিবর্তন আমরা মানে সংশোধন করলাম বা এই পরিবর্তন করলাম, কিন্তু যেহেতু এটা জাতির জন্য অতি গুরুত্বপূর্ণ, এইসব ব্যাপারে সংসদে পাশ করার পরে আমরা গণভোটে যাব, জনগণের কাছে গিয়ে জিজ্ঞেস করবো যে আপনারা আমাদের এই পরিবর্তনের পক্ষে না বিপক্ষে। তো তখন যদি জনগণ গণভোটে বলে যে আমরা এই পরিবর্তনের পক্ষে, তখন এটা একদম সুদৃঢ় আইনি ভিত্তি হয়ে যাবে। তাইলে যেই রাজনৈতিক দলগুলি এখন বলছে যে গণভোটটা আগে হতে হবে, তাহলে সেখানে কিভাবে তাহলে মানে এখানে না বুঝে বলছে স্যার? না, ওনারা নিশ্চয়ই না বুঝে বলছেন না, ওনাদের কিন্তু ওনাদের চিন্তাটা তো খোলাসা করা হচ্ছে না। গণভোট কোন প্রশ্নে হবে? এই যে এই সনদের যে 84টা ধারা আছে, তাই তো? তো এখন আপনি কি 84 ধারার পক্ষে এক কথায় হা বলবেন বা এক কথায় না বলবেন? এটা তো খুব অবাস্তব। না, আমার হয়তো 50টা পছন্দ হতে পারে, হ্যাঁ, 30টা নাও হতে পারে, তখন আপনি কি করবেন? আর তবে মোদ্দা কথা হলো এটা প্রায় 25-30 পৃষ্ঠার দলিল। এখন এই 25-30 পৃষ্ঠার কঠিন দলিল, এটা পড়ে বুঝে সিদ্ধান্ত নেওয়া মানে সক্ষমতা বা কত মানুষের আছে, বা সক্ষমতা থাকলে সময় কত মানুষের আছে? মানে 30 পৃষ্ঠার দলিল, একটা জটিল দলিল পড়তে আমার মতো লোকের তো অন্তত 2-3 দিন লেগে যাবে। তারপর তো চিন্তা করতে হবে কোনটার সাথে আমি একমত, কোনটার সাথে আমি একমত না। তবে এটা একটা এরকম গণভোট, এইরকম তো একটা মানে জটিল ব্যাপারে কখনো গণভোট হয় না। যদি যেটা বোধহয় সবারই মনে আছে, যুক্তরাজ্যে লাস্ট বড় গণভোট যেটা হয়েছিল ওই যে ব্রেক্সিটের পক্ষে, তাই তো? প্রশ্নটা সোজা ছিল যে আপনি কি চান গ্রেট ব্রিটেন ইউতে থাকবে না বেরিয়ে যাবে? তো এইটা তো সোজা প্রশ্ন, এবং এটা যে কোনো লোকে এই ব্যাপারে তারা সিদ্ধান্ত নিতে পারে। এই জন্য তাদের 50 পৃষ্ঠার দলিল পড়তে হবে না। তো গণভোটের তো জিনিসটাকে আপনাকে ওই রকম একটা হা না প্রশ্নে আনতে হবে যেটা খুব সহজেই বোধগম্য। আর যেটা আমাদের দেশে যেখানে ধরেন
মানে সত্যিকার অর্থে শক্ত প্রাতিষ্ঠানিক শিক্ষা আছে এরকম জনসংখ্যা তো 30-40 ভাগের বেশি হবে না। সাধারণ মানুষ ওই মার্কা দিয়ে ভোট দেওয়াতে মানে ভোট আমরা কিন্তু শুরু হয়েছে 1920 সালের দিকে, মানে খুব সীমিত আকারে স্থানীয় সরকারের ভোট শুরু হয়েছে 1920 সাল থেকে। তো 1920 সাল থেকে এখন 2025 মার্কায় ভোট দিয়ে ওইটাই হা না আর কি, যে আমি যে মার্কায় ভোট দিচ্ছি ওই মার্কায় হা দিচ্ছি, আর যে অন্য মার্কাগুলিকে আমি না বলছি। তো এই যে আমাদের এত বছরের 100 বছরের যে অভিজ্ঞতা, এটাকে বদলানো যায়, কিন্তু এটা তো আর মানে এখন তো কখন, এখন মানে এই 3 মাসের মধ্যে এইটা গণভোটের প্রস্তাব আমার কাছে খুব অবাস্তব লাগছে আর কি। স্যার, আপনার কি মনে হয়, মানে সংবিধান সংস্কার কমিশনের দায়িত্ব নেওয়ার জন্য আপনাকে বলেছিল, আপনি রাজি হননি, আপনার কি মনে হয় আপনি দায়িত্বটা নিলে এত গোজামিল হয়তো হতো না? মানে কখনো চিন্তা করে দেখেছেন নাকি বিষয়? না, দায়িত্ব নেই নাই, যাই হোক আমি ওইভাবে নিজেকে বলি যে আমি মানে বেঁচে গেছি, কারণ এত মুনির এত মত এইগুলিকে এক জায়গায় আনা আমার মনে হয় যে অসম্ভব হতো। আর যারা ঐক্যমত কমিশনে আছেন বা রাজনৈতিক দলগুলি আছেন, আমি সবার কথা বলছি না, কিন্তু ধরেন ওখানে আইনজীবীর সংখ্যা তো বলতে গেলে নাই, খুবই খুবই অল্প। তো এখন আমরা যারা আইনে অভ্যস্ত, আমাদের যুক্তি, আমাদের একটা জানা বোঝা একরকম, যেটা একজন পদার্থবিজ্ঞানীর সাথে মিলবে না। তার পদার্থবিজ্ঞানীর জানা বোঝাটা নির্ভর করবে তার তার জগতের উপরে। তো যেখানে আইনের জগতের কেউ নাই, তার সাথে একটা জটিল আইনি ব্যাপারে আলোচনাটা আমার মনে হয় না যে আমিও এতে সফল হতাম। বুঝেছি স্যার। একটু রাজনৈতিক পরিস্থিতিটা বিষয়ে আপনার মূল্যায়ন জানতে চাবো। আমরা দেখলাম যে নির্বাচনের আগে গণভোট সহ 5 দফা দাবিতে 10 নভেম্বরের মধ্যে মেনে নিতে আহ্বান জানিয়েছে জামাত ইসলাম সহ 8 দল, এবং তারা বলেছে যে যদি না মানা হয় তাহলে 11 নভেম্বর রাজধানী ঢাকায় তারা মহাসমাবেশ করবে এবং ওই দিন জনস্রোতের কারণে ঢাকার চিত্র ভিন্ন হবে। আমি দেখলাম জামাতের নায়েবে আমির বলছেন যে সরকার ফেব্রুয়ারিতে নির্বাচনের সময় ঘোষণা করেছে, ফেব্রুয়ারি কাছাকাছি চলে এসেছে, কিন্তু গণভোটের তারিখ ঘোষণা করা হচ্ছে না। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে তাহলে আঙ্গুল বাঁকা করবো, তবু ঘি লাগবেই। ওদিকে বিএনপি আবার এটার তীব্র বিরোধিতা করছে এবং তারা একে নির্বাচন বানচালের ষড়যন্ত্র বলে মনে করছে। আপনার কাছে কি মনে হয় যে নির্বাচন যত ঘনিয়ে আসছে দেশের রাজনৈতিক পরিস্থিতি ঠিক ততটাই ঘোলাটে হয়ে যাচ্ছে, এবং আপনার কি কোনো শঙ্কা আছে নাকি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে কি হবে না? কারণ সরকার বারবার খালি বলছে, মানে আমার কেন জানি মনে হচ্ছে যে একরকম ভয় থেকেই তারা বারবার বলছে নাকি যে হ্যাঁ ফেব্রুয়ারিতেই হবে, কেউ ঠেকাতে পারবে না। না, যেই ঘটনাগুলি, রাজনৈতিক ঘটনাগুলি হচ্ছে, হ্যাঁ, এতে তো একেবারে শঙ্কামুক্ত থাকা অসম্ভব। এতে তো দুশ্চিন্তা তো তৈরি নিশ্চয়ই হবে, এবং যখন মানে বড় বড় দলগুলি একেবারে পরস্পর বিরোধী অবস্থানে, এখানে একদম সাংঘর্ষিক অবস্থানে চলে যায়, তখন একটা রাজনীতির অস্থিতিশীলতার তো একটা আশঙ্কা তৈরি হওয়াই স্বাভাবিক। তবে আমি খুব আশাবাদী লোক। এই অর্থে যে ধরেন এখন আমাদের সংসদ নির্বাচন না করে এর তো কোনো বিকল্প নাই। যদি ফেব্রুয়ারিতে সংসদ নির্বাচন না হয়, এই সরকার তো আর বেশি দিন চালাতে পারবে না। কারণ এই সরকার ধরেন 15 মাসে আমরা যেটা শুরুতে আলোচনা করছিলাম যে তেমন কোনো কিছু সাফল্য দেখাতে পারে নাই। তবে এই সরকার যদি ফেব্রুয়ারিতে নির্বাচন না হয়ে আরও কয়েক মাস চলে, যেই কারণেই হোক, দেশের পরিস্থিতি আরও অশান্ত হবে, রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরও অশান্তি হবে। অতএব এখন একটা রাজনৈতিক দল ক্ষমতায় নেওয়া, যেই রাজনৈতিক দলই হোক নির্বাচনে যেই জয়লাভ করুক, মোদ্দা কথা হলো নির্বাচন হয়ে রাজনৈতিক দলের কাছে ক্ষমতা হস্তান্তর ছাড়া আমাদের কিন্তু কোনো বিকল্প নাই। এইটা যেহেতু এটার বিকল্প নাই, হ্যাঁ, এখন থেকে মানে যারা বোঝা যাচ্ছে ফেব্রুয়ারি পর্যন্ত পথ মসৃণ হবে না, এখানে অনেক বাধা বিপত্তি আসবে। তবে আমি আশা করব যে আমরাও আস্তে আস্তে জনগণ এটা বুঝতে পারবে, এবং অলরেডি বুঝেছে। হ্যাঁ, গণভোটের পক্ষেও অনেক যুক্তি আছে, গণভোটের বিপক্ষেও অনেক যুক্তি আছে, কিন্তু সংসদ নির্বাচনের বিপক্ষে তো কোনো যুক্তি নাই, তাই না? তা আমার মনে হয় যে এটা সবাই মেনে নিবে যে ঠিক আছে, হয়তো একটা মানে একেবারে 100% ভালো সংসদ নির্বাচন নাও হতে পারে, কিন্তু একটা গ্রহণযোগ্য সংসদ নির্বাচন হয়ে রাজনীতিবিদদের হাতে দেশ পরিচালনার ভার ছেড়ে দিতে হবে। স্যার, জুলাই সনদটা বাস্তবায়িত হলে আসলে কি পরিবর্তন হবে, বা জুলাই সনদের প্রয়োজনীয়তাটা কেন, আমি বোঝার জন্য জানতে। হ্যাঁ, না, এখানে জিনিসটা হলো যে প্রথমে জিনিসটা যেভাবে উপস্থাপন করা হয়েছে যে বাস্তবায়ন একটা প্রক্রিয়া বা সংস্কার, এটা তো একটা ধরেন আপনার ব্রিজ না
বা 20 তলা বাড়ি না, আপনি এটা প্রকল্প করলেন, 20 তলা বাড়ি 2 বছরের মধ্যে বাস্তবায়ন করলেন, প্রকল্প বা বাস্তবায়ন হয়। কিন্তু সরকার আর সংস্কার প্রক্রিয়া এটা এটা সম্পূর্ণ ভিন্ন জিনিস, যেটা অনেক দিন ধরে চলবে। আমরা যদি বলি যে আমাদের শিক্ষা ব্যবস্থার আমরা পরিবর্তন করব এবং মানে শিক্ষার মান উন্নয়ন করব, ওভারনাইট তো হবে না। ওইটা তো ওভারনাইট কি 2 বছর হবে না, 3 বছর হবে না, ওইটার জন্য একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হবে। অতএব ওই অর্থে যদি আপনি বলি যে আমি যদি ধরে নিই যে 84 দফাটা আছে, এটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। কিন্তু এখানে তো আবার অনেক নোট অফ ডিসেন্ট আছে, মানে অনেকে এইটা মানে এই পরিকল্পনার সাথে একমত না। মানে একজনে বলছে যে আপনি ধরেন ক জায়গা দিয়ে পদ্মা সেতু করবেন, আরেকজনে বলবেন না ক জায়গা না কেন খ জায়গা দিয়ে পদ্মা সেতু করব। পদ্মা সেতু করার ব্যাপারে কারো দ্বিমত নাই, কিন্তু মানে প্রক্রিয়াটা নিয়ে কোথায় হবে, কিভাবে হবে, কোথায় অর্থায়ন হবে, এখন যেসব হচ্ছে তো ওই রকমই যে বাস্তবায়নটা একটা সেতু বাস্তবায়ন হতে পারে, একটা বিল্ডিং বাস্তবায়ন হতে পারে, ওইটা সময়রেখা বেঁধে দিতে পারেন। কিন্তু একটা জিনিস মানে আবিষ্কার করব, এটা তো সময় বেঁধে দিতে পারেন না। অতএব এই সংস্কার প্রস্তাবগুলির আপনি পক্ষে কি না সেটা প্রশ্ন হতে পারে। এখন ভিন্ন রাজনৈতিক দলের সংস্কার প্রস্তাব, হ্যাঁ, মানে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করবে, এরও কিন্তু 2-3 ধরনের পদক্ষেপ হতে পারে। তো ক দল একভাবে যাবে, খ দল একভাবে যাবে, তবে দুজনেরই গোল একটাই, মানে উদ্দেশ্য একটাই, আমরা বিচার বিভাগকে স্বাধীন করব। তো এই জন্য এখানে ওই বড় দাগে যেসব মানে সংবিধানের সাথে সাংঘর্ষিক অংশগুলি বাদ দিয়ে অন্য যে আরও প্রায় 30টার মতো প্রস্তাব আছে, এইগুলির সাথে দ্বিমত করার বেশি কিছু নাই, যে এগুলি আমাদের করলে আমাদের ভালো হবে। শিক্ষা ব্যবস্থা উন্নতি হলে দেশের জন্য ভালো হবে, বা মানে বেকারত্ব কমে গেলে দেশের জন্য ভালো হবে। কিন্তু এটা কিভাবে করা হবে, এই ব্যাপারে যারা দেশ পরিচালনার দায়িত্ব পাবেন, আমরা যাদের দায়িত্ব দিব, তাদেরকে বলতে হবে, এবং তারাও কিভাবে এখন এইগুলি বাস্তবায়ন করবেন, এই মানে এই সংস্কার প্রস্তাবগুলি, তাদেরও মনে হয় এই ব্যাপারে কথা বলা উচিত। তারাও কিন্তু এই ব্যাপারে কিছু কথা বলছেন না, যে আমরা সবাই বিচার বিভাগ স্বাধীন চাই, কোন প্রক্রিয়ায় স্বাধীনতা পাবো। একটা এই সরকারের আমলে একটা মানে আমার কাছে যেটা, আমি যেহেতু আইনের জগতের লোক, আমার কাছে একটা খুবই আশাব্যঞ্জক মনে হয়েছে যে গত যে 25 জন বিচারপতি নিয়োগ হলো, ওইটা একটা অধ্যাদেশ হয়েছে, এবং মোটামুটিভাবে আমাদের স্বচ্ছ প্রক্রিয়ায় আবেদন আহ্বান করে তারপরে ইন্টারভিউ করে মানে তারপরে ঠিক করা হয়েছে। এবং বোধহয় আমার যদি ভুল না হয়, আমি তো করে দেখেছিলাম যে 400 আইনজীবী বিচারপতি হওয়ার জন্য আবেদন করেছিলেন। তো তার মধ্যে তাদের থেকে বোধহয় 40 না 50 জনকে ইন্টারভিউ করা হয়েছে, এবং শেষে 25 জন নেওয়া হয়েছে। এতদিন কিন্তু আমাদের ওই আমার লোক না তোমার লোক, পছন্দের লোক, তদবিরে বিচারপতি হতো। এইটা একটা আমাদের 50-52 বছরের একটা মানে 52 বছরের প্রচলিত প্রক্রিয়া থেকে ভিন্ন পথে এসে একটা স্বচ্ছ প্রক্রিয়া হয়েছে, এবং যাদের বিচারপতি নিয়োগ করা হয়েছে মোটামুটি আমাদের হাইকোর্টে মোটামুটি 2-1 জন হয়তো ব্যাপারে দ্বিমত থাকতে পারে। এটা তো আমাদের হাইকোর্টের আইনজীবীর সংখ্যা প্রায় 10,000-এর বেশি, কিন্তু আমরা সবাই এটাকে সাধুবাদ জানিয়েছি। এবং এই প্রক্রিয়াটা চালু হলে তো এটাই ধরেন এইরকম আরও অনেকগুলি প্রক্রিয়া চালু করতে হবে। এবং এইসব ব্যাপারেই আমার মনে হয় যে আমার যারা সামনের নির্বাচনে এইসব ব্যাপারে তাদেরকে খোলাসা করে বলতে হবে। স্বাস্থ্যর ব্যাপারে গত 15 মাসে কোনো আলোচনা হয়নি, কিন্তু এখন তো আমরা সবাই জানি যে আলোচনা দেখলাম না। জি, শিক্ষা নিয়েও স্যার দেখলাম, শিক্ষা নিয়ে আলোচনা, হ্যাঁ, কিছুই আলোচনা হয়নি। ওইটাই যেটা মানে আমরা সবাই ঐক্যমত্যের আলোচনায় ডুবে গেছি, সবাই সংবিধান নিয়ে আগ্রহ বেশি স্যার। না, এটা আমি কিছুটা কিন্তু আমাদের গণমাধ্যমকেও দোষ দিব। কারণ যতদিনই গত 6 মাসের যেদিনই পত্রিকা খুলি, প্রত্যেকটা পত্রিকায় প্রথম হেডলাইন বা দ্বিতীয় হেডলাইন থাকে ঐকমত্য কমিশনে কি হচ্ছে, আর দেশের শিক্ষা সম্পর্কে, স্বাস্থ্য সম্পর্কে, বেকারত্ব সম্পর্কে। আর একটা ছিল, এখন নাই অবশ্য, ওই এর আগে ছিল রিজার্ভ কমে গেছে, রিজার্ভ কমে গেছে, রিজার্ভ কমে গেছে। ওইটা এখন পত্রিকা থেকে পিছনের পাতায় চলে গেছে। কিন্তু ওই যে স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষা ব্যবস্থা গত 1 বছরে কি হয়েছে, এগুলি সম্পর্কে মানে খবর টবর প্র্যাকটিক্যালি নাই। আর ওই যে আর অন্য খবর হলো অপরাধ নিয়ে, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে। যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আর ঐক্যমত কমিশন, আমার মনে হয় সংবাদ মাধ্যম এই দুইটা জায়গায় আমাদের ঢুকিয়ে দিয়ে আর সবকিছু আমাদের দৃষ্টির বাইরে নিয়ে গেছে।
স্যার হাইপোথেটিক্যালি যদি জিজ্ঞাসা করি, মানে ধরেন কোনো একটা রাজনৈতিক দল ক বা খ তারা ক্ষমতায় গেল, যাওয়ার পরে জুলাই সনদটা বাস্তবায়ন করলো না, তাদেরকে কিভাবে বাধ্য করা যায় বাস্তবায়ন করতে? মানে তারা তো বলতেই পারে যে আমি করলাম না, আমার ইচ্ছা নাই, আমার ম্যান্ডেট নাই, বা আমি এটা নিয়ে আগাইতেই যাচ্ছি না, আমার দলের সাথেই হয়তো সাংঘর্ষিক। না, একটা যেটা এই ধরেন এই গত জুলাই গণ অভ্যুত্থানের পরে যেটা ভালো হয়েছে, যেটা প্রতিদিন পত্রিকা আসছে, জনভোগান্তির তৈরি হচ্ছে, শাহবাগ বন্ধ করে দিচ্ছে, যানজট হচ্ছে, আমরাও ত্যক্ত বিরক্ত হচ্ছি এবং অনেকে তো ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে। কিন্তু এর ভালো দিকটা হলো আমরা এই 15 বছর পরে মানে যৌক্তিক হোক অযৌক্তিক হোক দাবি নিয়ে মাঠে নামতে শিখেছি, তাই না? এখন এর মধ্যে হ্যাঁ অনেকের দাবি আপনি বলতে পারেন অযৌক্তিক, কিন্তু এই গত 15 বছরে তো এইভাবে কেউ মাঠে নামতে পারেনি, কোনো দাবি নেই। এখন তো ধরেন মানে বিভিন্ন ধরনের শিক্ষক থেকে শুরু করে সব মানে মাদ্রাসার শিক্ষকরা, স্কুলের শিক্ষক শিক্ষিকারা থেকে শুরু করে বিভিন্ন মানে হরেক রকমের দাবি দাওয়া নিয়ে ডাক্তাররা, নার্সরা, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা, এই যে এটা কিন্তু গণতন্ত্রের সবচেয়ে বড় চর্চা হচ্ছে, যেটা গত 15 বছর একেবারে নিষিদ্ধ ছিল। হ্যাঁ, বলছি এই চর্চার ফলে আমাদের জনভোগান্তি হচ্ছে, আমরা বিরক্ত হচ্ছি, অনেকেরই অনেক কষ্ট হচ্ছে, প্রায় পত্রিকা আসছে যে অ্যাম্বুলেন্স আটকে আছে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার মনে হয় যে গণতন্ত্রের যে মানে একটা অন্যতম প্রধান জায়গা যে আমরা আমাদের দাবি নিয়ে দাবিটা জানাতে এবং দাবির পক্ষে অবস্থান নিতে কিন্তু আমরা এখন সাহস পেয়েছি। এখন আপনার এই প্রশ্নে ফিরে আসি, জুলাই অভ্যুত্থান যদি বাস্তবায়ন না করে, তখন জনগণ যদি মনে করে যে এটা বাস্তবায়ন করা দরকার, তখন তো জনগণই সরকারের উপরে চাপ তৈরি করবে এইভাবে আন্দোলনের মাধ্যমে। হয়তো এটা বিরাট সংগঠিত আন্দোলন না, সংগঠিত আন্দোলন তো হতে পারে, কারণ ধরেন একটা বড় রাজনীতি একদল ক্ষমতায় আসছে, ক দল বললো যে আমি এটা বাস্তবায়ন করব না, খ দল এবং খ দলের সাথে জনগণ যদি মনে করেন এটা তোমাকে বাস্তবায়ন করতে হবে, বুঝাচ্ছি, তখন তো তারা মাঠে নামতে পারে। পলিটিক্সের একটা প্যারাডাইম শিফট আমাদের এসেছে। জি জি, বুঝেছি স্যার। আমি যদি এখন একটু আমেরিকার দিকে তাকাই, দেখলাম যে নিউ ইয়র্ক সিটির মেয়র হলেন মামদানি, এবং তিনি এস্টাবলিশমেন্টের এগেনস্টে, যে তার দলের যারা ছিলেন তাদের এগেনস্টে গিয়েছেন, রিপাবলিকানদের তো গিয়েছেনই। বাংলাদেশেও তো এমন কিছু একটা বোধহয় হবার কথা ছিল বা হবার দরকার ছিল। আপনার কি মনে হয় যে মানে বাংলাদেশে এই জুলাই অভ্যুত্থানের পরে এমন কিছু হতে পেরেছে যে দ্ব্যর্থহীনভাবে এস্টাবলিশমেন্টের এগেনস্টে যে রাজনীতিটা করেছে, কোনো দলে কি করতে পেরেছে? নাকি নিজেদের কথাই ভেবেছে? এবং তার মানে স্ট্রাকচারাল তার একটা মানে বড় কারণ হলো আমেরিকা তো ছিলাম অনেক বছর, এখন আমেরিকান পলিটিক্স কিছুটা হলেও ফলো করি। আমেরিকান পলিটিক্স গত 100-150 বছর ধরে ব্যক্তিকেন্দ্রিক। ওদের পলিটিশিয়ানদের মধ্যে বক্তা কিন্তু দুনিয়াতে কোথাও নাই। আপনি কিয়ার স্টারমারের বক্তৃতা শুনেন ইংল্যান্ডের, আর আমেরিকান যে কোনো মানে রাজনীতিবিদদের বক্তৃতা শুনেন, তো ওখানে কিন্তু বক্তৃতার জোরেই কিন্তু একজন নেতা হয়। তো ওই অর্থে ধরেন মামদানি, তারও তো বক্তৃতা নিশ্চয়ই আমরা সবাই একটু 2-4 লাইন শুনেছি। সাংঘাতিক জোরালো বক্তা। আমি যদি বঙ্গবন্ধুর যে ভালো দিকটা যদি যাই, যে একটা ভালো দিক তো নিশ্চয়ই ছিল যে উনি ওনার মতো বক্তা সেই সময় আর কেউ ছিল না। উনি পুরো বক্তৃতাতেই জাতিকে মোহিত করতে পারতেন। তো আমেরিকার রাজনীতিতে ছোট হোক বড় হোক ওরা সবাই এরকম বড় বক্তা। তো আমাদের এইটা আসে নাই, কারণ ওই ধরনের মানে এই গণ অভ্যুত্থানের মূল যেটা আমাদের চাওয়া ছিল যে শেখ হাসিনাকে হটাতে হবে, শেখ হাসিনাকে হটাবার পরে পরের দিন কি হবে ওইটা বোধহয় তখন আমরা চিন্তা ভাবনা করি নাই। আর সত্যি কথা বলতে কি আমিও এক সপ্তাহ আগে ভাবি নাই যে হাসিনাকে হটানো যাবে। এই জিনিসটা মানে এটা ছাত্রদের তাদের যে আন্দোলন, তাদের যে নেতৃত্বকে তারা অসম্ভবকে সম্ভব করেছে। কিন্তু অসম্ভবকে সম্ভব করার 5ই আগস্টের পরে 6ই আগস্ট কী হবে ওইটা নিয়ে কেউ চিন্তা ভাবনা করার বোধহয় সময় পায়নি। হঠাৎ 6ই আগস্ট চলে আসছে, সরকার কীভাবে গঠিত হবে এটাও তো কোনো চিন্তাভাবনা ছিল না। 3 দিনে তাড়াহুড়া করে মানে একটা, তো আমি বলছি যে ওই আপনি যেটা বলছেন যে এই আদর্শিক বা বড় পরিবর্তনের জায়গাটা কেন আসে নাই, আমার মনে হয় যে আমাদের এই বড় পরিবর্তনের যে একটা সুযোগ আসবে এটা সম্পর্কে আমরা খুব নিশ্চিত ছিলাম না, ওই জন্য আমরা চিন্তা ভাবনা করতে পারিনি। ফলে আর তারপরেও মানে যখন নতুন সরকার আসলো আমরা ভেবেছিলাম যে এই উপদেষ্টা পরিষদ তার মণ্ডলী
অনেকের সাথে আমরা পরিচিত, মানে জনগণও পরিচিত বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে। তো ওনারা মিলে ভালো একটা কিছু দাঁড় করাবেন। সো এইসব কিছু বাস্তবতার কারণে ওনারাও ভালো কিছুটা দাঁড় করাতে পারলেন না। আর পরবর্তী সরকার কি হবে সেটা সম্পর্কেও আগে থেকে চিন্তাভাবনা করার আমাদের সময় সুযোগ ছিল না, ফলে একটা একটু মানে এলোমেলো অবস্থা হয়েছে। সুযোগ কি চলে গেছে এখন নাকি আছে এখন? এই সরকারের জন্য তার সুযোগ নাই। রাজনৈতিক দলগুলোর জন্য? হ্যাঁ, সেটাই আমি একটু আগে বলছিলাম, রাজনৈতিক দলগুলো কিন্তু এখনো বলছে না যে স্বাস্থ্যের ব্যাপারে তারা কি করবে, শিক্ষার ব্যাপারে তারা কি করবে। কিছু তো তাদের করতে হবেই। যে বিদেশি বিনিয়োগের মাধ্যমে দেশ উন্নয়নের কথা, এটা কি তারা চিন্তা করবে, এটা বাদ দিয়ে অন্য কিছু চিন্তা করবে, এগুলি নিয়ে কেউ কিন্তু এখনো কথা বলছে না। বিএনপি বলছে 31 দফার কথা। 31 দফায় আমি অনেকগুলি পুরোটা দেখেছিলাম, পুরোটা মনে নাই, কিন্তু ওখানে বলা আছে মানে ভিন্ন ভাষায় হলেও ওই তারা সংস্কার কমিশন করবে। এখন আমরা সংস্কার কমিশন চাই না, আমরা সুনির্দিষ্ট প্রস্তাব চাই। একটা বলতে পারেন যে অন্তর্বর্তীকালীন সরকার কমিশন করেছে বিকজ তারা ক্ষমতা নেওয়ার জন্য তৈরি ছিল না। এই উপদেষ্টারা যে একদিন ক্ষমতায় আমরা আসবো, দায়িত্ব নিব, অতএব আগে থেকে চিন্তা করে রেখেছে, এই সময় সুযোগ ছিল না। কিন্তু বিএনপির তো আছে। বিএনপি যদি এখন বলে যে আমরা আবার এই সংস্কার কমিশন করবো, ওই সব 31 ধারায় কিন্তু অনেকগুলি সংস্কার কমিশনের কথা বলা আছে, স্থানীয় সরকার কমিশন করবো। এখন আর কমিশনের দরকার নেই, কিছু কিছু ব্যাপারে ঠিক আছে, একেবারে নতুন সেখানে কমিশন করা যেতে পারে, কিন্তু যেগুলি নিয়ে আমরা অনেকদিন ধরে আলাপ আলোচনা করছি, তৈরি হয়ে গেছে। হ্যাঁ, বেচা তৈরি হয়ে গেছে। এখন বলতে হবে যে আমরা মানে এইটা করব, ওইটা করব না। এই যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়, আমি নিজেও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে জড়িতের অভিজ্ঞতা থেকে বলছি, এরকম ব্যাঙের ছাতার মতো প্রাইভেট বিশ্ববিদ্যালয় দুনিয়ায় কোনো দেশে নাই। একটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণা আছে যে ইউরোপ আমেরিকায় প্রাইভেট বিশ্ববিদ্যালয় আছে, নাই, মানে সত্যিকার অর্থে নাই। হ্যাঁ, 2, 4, 5টা থাকতেই পারে 100টার মধ্যে। তো এখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিয়ে মানে দুনিয়াতে নাই, তার মানে প্রাইভেট বিশ্ববিদ্যালয় দিয়ে উচ্চশিক্ষা হয় না বলেই দুনিয়ার শিক্ষিত কোনো জাতি প্রাইভেট বিশ্ববিদ্যালয় করে নাই। বা ধরেন আমাদের 21,000 উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আছে, তার মধ্যে বোধহয় সরকারি হলো 1,000-এরও কম, 20,000টা হলো প্রাইভেট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। দুনিয়াতে কোথাও নাই এসব। এই শিক্ষা, স্বাস্থ্য, এগুলি সরকারের দায়িত্ব। এখন আমাদের, হ্যাঁ, এটা ঠিক কথা যে আমাদের এত বাজেট নাই বা টাকা নাই যে রাতারাতি এগুলি দায়িত্ব নিতে পারবো, কিন্তু বলতে তো হবে যে আগামী 5 বছর তৈরি করে দেওয়া। হ্যাঁ, আগামী 5 বছরে আমি অন্তত 5,000 সরকারি মাধ্যমিক বিদ্যালয় করবো, এখন আর 1,000টার জায়গায়। কারণ শিক্ষাটা সরকারি না হয়ে কোনো জাত, মানে কোনো উদাহরণ নাই দুনিয়াতে যে একটা জাত শিক্ষিত হয়েছে, কিন্তু আমরা সম্পূর্ণ ভিন্ন ভিন্ন পথে আছি। তো এইগুলি কিছু জিনিস যেগুলি জানা বোঝা যায়, এবং যেগুলি তো মানে আমরা তো, আমি সারা জীবন ওই যে 2 টাকা না 4 টাকা আমার বাবা বেতন দিয়ে স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েছি। এখনকার বাবা মাদের কেন 10,000, 20,000, 30,000 টাকা খরচ করতে হবে? এটা তো সম্পূর্ণ অবাস্তব। তো এইগুলি কিছু আমার মনে হয় যে ইলেকশনের আগে কতগুলি সুনির্দিষ্ট প্রস্তাব আমরা রাজনৈতিক দলের কাছ থেকে আশা করব। মনে তো হচ্ছে না আর আসবে স্যার, সময় তো নাই। তাহলে ভোট পাবে না জনগণ, ভোট দিতে, ভোটের অংশগ্রহণ, এমনি তো কত লোক ভোট দিতে যাবে সেই ব্যাপারে একটা সংখ্যা রয়েছে। তখন নিশ্চয়ই আরও বেশি লোক, মানে যদি একটা মানে তরুণ যুবক যদি ম্যানিফেস্টো পড়ে দেখে যে আমরা চাকরি পাওয়ার একটা অন্তত পরিকল্পনা এই দল করছে না, সে ভোট দিতে যাবে কেন? পরিষ্কার। স্যার, ভোটের প্রসঙ্গ যেহেতু আসলো, কিছুক্ষণ আগে শেখ হাসিনার কথা আপনি বলছিলেন, তো আওয়ামী লীগের যে পেজটা আছে সেখানে আমি দেখলাম তারা এখন নতুন স্লোগান তুলেছে, সারা বাংলা হয়েছে জোট, নৌকা ছাড়া কিসের ভোট। কেউ কেউ ইনক্লুসিভ ইলেকশনের কথা বলছে আওয়ামী লীগকে নিয়ে। এই বিষয়ে আপনার মতামত কি? না, এখন আওয়ামী লীগকে নিয়ে ইলেকশন, হ্যাঁ, আওয়ামী লীগ না থাকলে একটা যেটা সংখ্যা হলো যারা আওয়ামী লীগের মানে গোড়া সমর্থক, সেই সংখ্যাটা তো এখনও তো আমার ধারণা মানে শতকরা 20% ভোটার হয়তো আওয়ামী লীগের গোড়ার সমর্থক আছে। এবং তারা যদি ভোটের বাইরে থাকে এবং তার সাথে সাথে অন্য 2-1টা দলও যদি ভোটের বাইরে থাকে, তাহলে তো মানে ভোটদানের সংখ্যা অনেকাংশে কমে যাবে। তবে আওয়ামী লীগের প্রত্যাবর্তনের সুযোগ কোনো মতেই আমি দেখছি না, অন্তত বিচারের আগে। জি, বিচার শেষ হওয়ার আগে। বিচার শেষ হয়। কিন্তু এখানে আরেকটা জিনিসও মানে বলে রাখা দরকার যে আমাদের মতো মানে যারা ঔপনিবেশিক দেশ, 100টা দেশ 1900 মানে পাকিস্তান, ভারত সবচেয়ে আগে 47 সালে স্বাধীন হয়েছে,
1947 সাল থেকে 70 সাল পর্যন্ত তৃতীয় বিশ্বে প্রায় 100টা দেশ ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত হয়েছে, এবং বেশিরভাগ দেশেই স্বাধীনতার পক্ষের বা ওই যে দেশ স্বাধীনতার একটা মূল দল থাকতো। যেমন ইন্ডিয়ায় ভারতীয় কংগ্রেস, পাকিস্তানে ছিল মুসলিম লীগ, আমাদের ছিল আওয়ামী লীগ। তো এরকম মানে হ্যাঁ, দোষ ত্রুটি সব দলের থাকতে অনেক দলই বিলীন হয়ে গেছে, কিন্তু এটা সরি আমি লম্বা করে ফেলছি, যে স্বাধীনতার পক্ষের সব দেশেই একটা মূল দল ছিল। তো কিছু দল পরে তাদের কর্মকাণ্ডের জন্য জনসমর্থন হারিয়েছে, কিন্তু স্বাধীনতার দলকে নিষিদ্ধ করা হয়েছে ওই রকম দেশের সংখ্যা আমাদের আগে ছিল মাত্র একটা। নিষিদ্ধ তো স্যার করা হয়নি, বলা হচ্ছে কার্যক্রম করতে পারবে না বিচারের না, আগে। মানে এই যে সামনের নির্বাচনে তো তারা মানে প্র্যাকটিক্যালি নিষিদ্ধ করা হয়েছে, ভাষা যেটাই ব্যবহার হোক। তো ঘানার ক্রুমা ছিল, ঘানার মানে স্বাধীনতার প্রথম 1960 সালে আফ্রিকার ঘানা স্বাধীন হয়েছিল। তবে 1966 সালে ক্রুমা যখন চায়নাতে মানে রাষ্ট্রীয় সফরে যায়, আর্মি কু করে তাকে ক্ষমতাচ্যুত করে। তারপরে তার দলকে বোধহয় 1969 বা 70 সালে নিষিদ্ধ করা হয়েছিল। এটা অবশ্য 1990 দিকে ফিরে আসছে। না, আমি যে আছে এত লম্বা কথা বললাম যে আমার জানা মতে স্বাধীনতার দলকে একটা দেশই এই পর্যন্ত নিষিদ্ধ করেছে। আমরা হলাম দ্বিতীয় দেশ যেটা স্বাধীনতার দলকে নিষিদ্ধ করেছে। স্যার এমনও তো হতে পারে যে মানে অন্যান্য দেশে যারা স্বাধীনতার পক্ষের দল ছিল তাদের বিরুদ্ধে এভাবে গণহত্যার অভিযোগ নেই, সেজন্য প্রয়োজনই পড়েনি। কি বলেন, এই যে সিরিয়ার আসাদ, বাব্বাটা বাশার আল আসাদ আর তার হাফেজ আল আসাদ, তারা 55 বছরে কত অন্তত 2 লক্ষ লোক মেরেছে। এরকম তো মানে ইরাকে সাদ্দাম হোসেন কত লোক মেরেছে তার তো ইয়াত্তা নাই। ইরানে এখনো যে 50 বছর ধরে যে দল আসছে, কত মানুষ মারছে। ইরানে সবচেয়ে বেশি মৃত্যুদণ্ড কার্যকর হয় দুনিয়াতে। সুদানে 2 দলের মধ্যে মারামারিতে গত 2 বছরে 2 লক্ষ লোক মারা গেছে। তো এরকম মানে আমাদের তো আমরা রক্ত দিয়েছি, অবশ্যই রক্ত দিয়েছি, এবং প্রচুর সংখ্যক ছাত্র, ইয়াং জনতা, শ্রমিক, দোকানদার রক্ত দিয়েছে। কিন্তু আশেপাশে দেখেন, বার্মাতেই দেখেন, বার্মাতে গত 50 বছরে কত মানে নিরীহ লোককে প্রাণ দিতে হয়েছে। তো ওই তুলনায় আমাদের যে আত্মত্যাগ, আমি এটাকে কোনো অংশে ছোট করতে বলছি, কিন্তু মানে সংখ্যার বিচারে এটা দুনিয়ার দেশগুলির মধ্যে এটা খুবই কম। আচ্ছা, তবে আমাদের অর্জনটা অনেক বেশি হয়েছে, মানে এত কম রক্ত দিয়ে হয়তো ছাত্রদের, জনগণের সমর্থন নিয়ে আমরা একটা স্বৈরাচারকে বিদায় করতে পেরেছি। এখানে সাফল্যটাই বড়। পরিষ্কার। স্যার এই আওয়ামী লীগকে নিয়ে যে ইনক্লুসিভ ইলেকশনের যে বয়ান বা যে ন্যারেটিভ, এইটা একটা বড় অংশ করছে ভারত। জি। এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক গবেষক অবিনাশ পালিওয়াল তার 24 সালে একটা বই লিখেছিলেন, ইন্ডিয়াস নিয়ার নেস্ট আ নিউ হিস্ট্রি। সেখানে তিনি দেখেছেন যে দক্ষিণ এশিয়ার অন্যান্য যত দেশের সরকার আছে তাদের ক্ষেত্রে ভারতের আগ্রহ যতটা, বাংলাদেশের ক্ষেত্রে তার চেয়ে অনেক বেশি। এবং মালদ্বীপ, শ্রীলঙ্কা, ওই রকম দেশের সরকার কি থাকলো না থাকলো সেটা নিয়ে তাদের অত মাথা ব্যথা নেই। এবং এর পরবর্তীতে প্রণব মুখার্জির যে আত্মজীবনী ছিল সেখানেও তিনি পরিষ্কার করেছিলেন যে ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত কিভাবে কাজ করে। আমাদের যে হাই কমিশনার ছিলেন পিনাক রঞ্জন চক্রবর্তী, ভারতের সাবেক হাই কমিশনার, তিনিও 24 সালে যে বইটা লিখেছেন ট্রান্সফরমেশন ইমার্জেন্স অফ ইন্ডিয়া বাংলাদেশ টাইস, সেখানেও তিনি লিখেছিলেন যে 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর তারা ইলেকশনের জন্য বাংলাদেশ গভর্নমেন্টের সাথে তখন কাজ করেছিল। এই যে সামনের নির্বাচনটা হতে যাচ্ছে, সেখানে আওয়ামী লীগ বিহীন যে নির্বাচন, সেখানে ভারত কি ধরনের প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে এবং সেই চেষ্টা কতটুকু সফল হবে বলে আপনার মনে হয়? না, প্রভাব বিস্তার করার চেষ্টা তো করবে, তার সিম্পলটা খুব সরলীকরণ আমি করি যে আমাদের বাজার হলো ভারতের জন্য পাকিস্তান একটা বড় দেশ, কিন্তু পাকিস্তানের তাদের সাথে যে বৈরী সম্পর্ক, পাকিস্তানের কাছে তারা কোনো জিনিস বিক্রি করতে পারবে না, তাই তো? তো ওই হিসাবে ধরলে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, তার মধ্যে বাংলাদেশ আমাদের গত কয়েক বছরের ভালো হোক মন্দ হোক কিছু জিডিপি উন্নতি হয়েছে। তো তাদের মানে পণ্যের জন্য আমরা হলাম সবচেয়ে বড় বাজার দক্ষিণ এশিয়ায়। মানে আমাদের ট্রাক বাসের বাজার তো প্র্যাকটিক্যালি পুরোটাই ভারতের দখলে। এরকম অনেক উদাহরণ দেওয়া যায়। তো ওই জন্য বাংলাদেশে কোন সরকার আসে সেই ব্যাপারে তাদের যথেষ্ট মানে চিন্তাভাবনার কারণ আছে, কারণ এই বাজারটা হাতছাড়া না হয়। এই যে প্যারাশুট নারকেল তেল, এইটারও তো আমাদের নারকেল তেলের বাজারও তো পুরোটা ভারতের দখলে।
এখন এইটা মাথায় রেখে তারা নিশ্চয়ই প্রভাবান্বিত করার চেষ্টা করবে, কিন্তু আমার মনে হয় যে তাদের ম্যাচিউরিটি, কারণ এই ভারত তো দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রের ভালো হোক মন্দ গণতন্ত্রের চর্চা করছে প্রায় 80 বছর ধরে। জি। তো তারা ওই হটকারিমূলক বা ধরেন মানে গণ্ডগোল পাকিয়ে বা গোলযোগ পাকিয়ে আমাদের প্রভাবান্বিত করার চেষ্টা করবে না। তারা ওই যে আপনি বলছেন যে এইসব সোশ্যাল মিডিয়া এখন একটা অন্যতম বড় মাধ্যম হয়ে গেছে। আচ্ছা। এখন আমাদের তো বুঝতে হবে যে কোনটা মানে ভারতের পক্ষে যাচ্ছে, সোশ্যাল মিডিয়ার কোন পোস্টগুলি, সোশ্যাল স্ট্যাটাসগুলি বা মিডিয়া স্ট্যাটাসগুলি। আমার মনে হয় যে এইটা তাদের একটা বড় মাধ্যম হবে। আর হয়তো ভিতরে ভিতরে কোনো দলকে, এটা হয় মানে বড় বড় রাষ্ট্র হলে তার পাশের রাষ্ট্রকে প্রভাবান্বিত করার জন্য মানে খুব বেশি বেআইনি কিছু করবে বলে আমার মনে হয় না। স্যার, ওই দিন একটা প্রতিবেদন দেখলাম যে ওপার থেকে প্রচুর জাল নোট আসছে নির্বাচনের আগে আগে দেশে। মানে গোলযোগের কি একটা শঙ্কা থেকে যাচ্ছে না? চারদিক দিয়েই তো ভারত বেষ্টিত। হ্যাঁ, আমরা তাদের না, আমার মনে হয় জাল নোট এইগুলি তো আমাদের, যদি এটা হয় তাহলে রাষ্ট্রের উচিত হবে এটা দিয়ে জনগণকে মানে সচেতন করা। আচ্ছা। যে কিছুই না, যে আপনারা নোট মানে বিশেষত যারা সীমান্ত এলাকায় থাকেন যেসব নোট পাচ্ছেন ওটা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। কারণ মানে সরকারকে যদি এইভাবে যদি সচেতন করা হয়, আর মানুষের তো এইসব ব্যাপারে মানে ভারতীয় কোনো জিনিস যে আমাদের দেশে একটা গণ্ডগোল সৃষ্টি করতে পারে এই সচেতনতা তো আছে। তো জাল নোটের ব্যাপারটা যদি সরকারি যদি জনগণের, ভারতের কথা না বললে মানে নিঃসন্দেহে যে বাজারে জাল নোট ছেয়ে যাচ্ছে, জাল নোটের প্রভাব হবে, আপনার এই ব্যাপারে সতর্ক থাকবেন, সন্দেহ হলে এবং গভর্নমেন্টকেও হয়তো হ্যাঁ পার্শ্ববর্তী ব্যাংকে গিয়ে পরীক্ষা করে। তো এটা মানে চিন্তাটা অমূলক না, কিন্তু এগুলি প্রতিরোধ করা আমার কাছে, সরকার যদি সচেতন হয়, বাংলাদেশ ব্যাংক যদি সচেতন হয়, তাহলে এগুলি প্রতিরোধ করা তো খুব বেশি কঠিন আমার কাছে মনে হয় না। স্যার, 5 আগস্টের পরে তো একটা বড় আশা ছিল যে এই জায়গায়, তার একটা অংশ হচ্ছে এই যে বিচার বিভাগ বা আইন বা বিচার বিভাগে আমি বলবো, এবং একটা প্রত্যাশা ছিল যে সাধারণ মানুষ যেন হয়রানির শিকার না হয়। তা আমি ওই দিন ডেভিড বার্গম্যানের একটা লেখা পড়ছিলাম যেখানে তিনি বলছেন যে ব্যবসা দখল করতে 5 আগস্টের হত্যা মামলা যখন হাতিয়ার, উনি কেস স্টাডি দেখিয়েছেন এবং সেই কেস স্টাডি অনুযায়ী একজন ব্যক্তি সাভারের তার ক্ষুদ্র ব্যবসা সেটি দখল করার জন্য বিএনপির লোকজন উঠে পড়ে লেগেছে, তার বিরুদ্ধে হত্যা মামলা দিয়েছে এবং সেই হত্যা মামলার যিনি বাদী তিনি নিজেও জানেন না যে কিভাবে হয়েছে। মানে 5 আগস্টের পরে তাহলে এই যে বিচার বিভাগের ক্ষেত্রে পরিবর্তনটা কি হলো? এটা কি আপনার কাছে হতাশাজনক মনে হয়? এগুলি সাংঘাতিক হতাশাজনক এবং এটা খুব সহজেই এটা প্রতিরোধ করা যেত। কারণ আমরা তো কোর্টে থাকি, আমি খুব বেশি জামিনের মামলা করি না, কিন্তু 2-4টা করেছি। যে একজন লোক নিহত হয়েছে বা হত্যা করা হয়েছে, নিশ্চয়ই তার বিরুদ্ধে অপরাধী আছে, তার সাথে সঙ্গে যারা করেছে। হ্যাঁ, কিন্তু ওই একটা হত্যাকাণ্ডের নাম বলে 250 জনের আসামির নাম দেওয়া হচ্ছে, তারপরে বলা হচ্ছে আরও 300-400 অজ্ঞাতনামা আসামি। তো এর থেকে তো অবাস্তব কিছু হয় না। তো এটাতে যেটা হয়েছে, এটা পুলিশের মানে আগে তো পুলিশ, আমি খুব মানে চাঁচাছোলাভাবে বলছি, ওই যে কোনো একটা ঘটনা হলে পুলিশ মানে আশেপাশে এলাকার যত বিএনপির সমর্থক আছে সবার ওই মামলায় নাম ঢুকিয়ে দিত। তো ওই প্র্যাকটিসটাই মানে চলেছে, কিন্তু এইটা সরকার কোনো ব্যবস্থা নেয় নাই। এবং কিছুটা এখানে আইনি ব্যাখ্যারও যেটা সরকার দিয়েছে, বলছে যে একজন যদি আসে তাহলে নাম নিয়ে, ধরুন 200 জনের নাম নিয়ে গেল, তো পুলিশ ওই মামলা নিতে বাধ্য। আইনে কিন্তু এটা কোথাও বলা নাই। পুলিশের যদি সন্দেহ হয় যে এর মধ্যে হ্যাঁ এই প্রথম 20 জন জড়িত ছিল, আর বাকি 100 জন যে বাদী তাকে জিজ্ঞেস করে বাকি 100 জনের ব্যাপারে আপনার কি প্রমাণ আছে বা কেন মনে করছে, সে যদি সত্যি দিতে না পারে তাহলে পুলিশ ওদেরকে বাদ দিতে পারত। এই বার্তাটা সরকারের পক্ষ থেকে পুলিশকে দেওয়া হয়নি। আর পুলিশের তো যারা মানে পুলিশের অন্যায় অনাচার করে তাদের জন্য তো 250 লোকের নাম পেলে তো এটা তাদের জন্য তো ঈদের উৎসব। মানে এই 250 জনের বাসায় গিয়ে, অনেকের বাসায় গিয়ে বলবে যে তোমার নাম আছে, টাকা দাও নাহলে অ্যারেস্ট করবো। এই জিনিসটা খুব সহজেই প্রতিরোধ করা যেত, কিন্তু এটা সরকারের একটা অত্যন্ত বড় ব্যর্থতা। স্যার, শেষ একটা ব্যাপার জানতে চাচ্ছিলাম। এই বছরের আগস্টের দিকে আমি আইন উপদেষ্টাকে বলতে শুনলাম, আমি কোট আনকোট করেই বলি, তিনি বলেছিলেন যে এই সরকারের আমলে দুর্ভাগ্যজনক যে 2টো ঘটনা হচ্ছে, একটা হচ্ছে মিথ্যা মামলা আর একটা হচ্ছে মিথ্যাভাবে লোককে ফাঁসানো, মানে হয়রানিমূলক মিথ্যা মামলা, আরেকটা হচ্ছে মব জাস্টিস, যাকে তিনি মব সন্ত্রাস বলছেন, এবং তিনি বলেছিলেন যে এই ঘটনা তাকে খুব পীড়িত করে।
তো আমি 6 নভেম্বর দেখলাম প্রেস সচিব তিনি নেত্রকোণে একটি অনুষ্ঠানে বলছিলেন যে দেশে এখন কোনো ধরনের মব ভায়োলেন্স নেই। বাংলাদেশে অনেক আগের থেকে মব ভায়োলেন্স ছিল না যে সে অস্বীকার করছে না, তবে এখন তার নিয়ন্ত্রণে এসেছে। এবং তিনি যেটি বলছেন যে যারা এসব নিয়ে কথা বলেন বা যারা মব ভায়োলেন্সের ভয় পান তারা স্বৈরাচারের দোসর। এবং তিনি বলছেন যে এখন স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা হয়েছে, যারা ওই সময় দোসর ছিলেন মানে আওয়ামী লীগ সরকারের সময় তারাই মবের ভয় পাচ্ছেন। তারা হয়তো অতীতে অন্যায়ের অংশ ছিলেন, তাই তাদের মধ্যে সেই ভয় কাজ করছে। এখন আপনি যদি দোসর হয়ে থাকেন আপনার পাপ মোচন তা আমি করব না। তো মব ভায়োলেন্সের ভয় কি স্যার আপনার আছে নাকি? অবশ্যই আছে, অবশ্যই আছে। তাহলে তো আপনিও স্যার দোসর। সেটা সে মনে করতে পারে, সেটা তার নিশ্চয় মনে করার তার সম্পূর্ণ স্বাধীনতা আছে। কিন্তু মব ভায়োলেন্সের ভয় আছে বলেই এখনো অনেক ভেবেচিন্তে কথা বলি। কারণ ভেবেচিন্তে কথা বলি মব ভায়োলেন্সের ভয়ে। আর আগে ভেবেচিন্তে কথা বলতাম মব ভায়োলেন্সের ভয় না, গ্রেফতার হওয়ার ভয়। তো ভয় আছে এবং আমরা যারা কথা বলি মনে হয় যে খুব মানে খুব স্বাধীনভাবে কথা বলছি, কিন্তু মাথার পিছনে হার্ড ডিস্ক সবসময় বন করে ঘুরে, মানে কোন কথাতে কোথায় ফেসে যাব। আর ওই যে আপনি আসিফ নজরুলের কথা বললেন যে এই মিথ্যা মামলা, এটা তো উনিও জানেন। বললাম তো এটা প্রতিরোধ করা যেত, এটা নিঃসন্দেহে প্রতিরোধ করা যেত। প্রতিরোধ না করেই কিন্তু আর সুপ্রিম কোর্টেও এই ব্যাপারে ভূমিকাটা খুব বেশি প্রশংসা করার মতো না। কারণ নিম্ন আদালত থেকে জামিন দিয়ে দিলেও আপিল বিভাগে এসে বেশিরভাগ বোধহয় আমার জানা মতে 90% ক্ষেত্রে আপিল বিভাগে জামিন আটকে দিচ্ছে। এটা আপিল বিভাগ কেন করছে সেটা আমার ক্ষুদ্র বিদ্যায় বুঝতে পারছি না। ডক্টর স্বাধীন মালিক, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমাদেরকে এতক্ষণ সময় দিলেন। আপনাদেরও ধন্যবাদ। অনুমতি দিলে অনুষ্ঠানটা আজকে এখানে শেষ করতে যাচ্ছিলাম এবং আপনার সুস্বাস্থ্য কামনা করছি। আশা করছি খুব দ্রুত একটা নির্বাচন হবে, আমরা গণতন্ত্রের পথে হাঁটব। দর্শক, এরই সাথে শেষ করছে আজকের মুক্তমঞ্চ। যারা তখন আমাদের সাথে ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি।